সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? দেখতে দেখতে আমরা চলে এলাম চতুর্থ পর্বে। এর মাঝে বিভিন্ন মাধ্যমে আপনাদের সাড়া পাচ্ছি, উৎসাহিত বোধ করছি, আর সবচাইতে উপকৃত হচ্ছি আপনাদের পরামর্শ, আপনাদের চাহিদাগুলি জেনে। ভবিষ্যতে এসবই অনুষ্ঠানটিকে ভালোভাবে উপস্থাপনে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় শ্রোতা, এর পরবর্তী পর্বগুলোতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর, আপনাদের চাহিদা মতো বিষয় নির্বাচন, এসব দিকেই আমার নজর থাকবে। আপনাদের জন্য তৈরি অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ আমাকে করবে উৎসাহিত। প্রথমেই বলেছিলাম প্রতিটি এপিসোডে প্রচারিত হবে একটি সমস্যার প্রমাণিত অপ্রমাণিত গল্প। মাঝে থাকবে আমার বিচারিক জীবনের খণ্ড খণ্ড গল্প। আমার আজকের বিষয় হলো সন্তানের অভিভাবকত্ব বা কাস্টডি। আজকের পরিবর্তিত সামাজিক অবস্থায় সন্তানের কাস্টডি বা অভিভাবকত্ব একটি বহুল আলোচিত সমস্যা। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ঘটনার নায়িকা সুলতানা ভালোবেসে বিয়ে করে মোস্তফাকে। ভালোই কাটতে থাকে তাদের নতুন জীবন। বাড়িতে স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ। কিন্তু 5-6 মাস যেতেই কোথায় যেন ছন্দপতন হতে শুরু করে। বিয়ের আগে সুলতানা জানত বিয়ের পর তার পড়াশোনা বা চাকরি করাতে স্বামীর কোনো বাধা আসবে না। কিন্তু শ্বশুরবাড়ির কেউ পড়াশোনা বা চাকুরি কোনো কারণেই বাড়ির বউয়ের বাইরে যাওয়াটা মেনে নিতে পারে না। শুরু হয় টানাপোড়েন। এর মাঝে সুলতানা এক পুত্র সন্তানের মা হয়। বছর 5-6 মাথায় সুলতানা মুস্তাফার মনোমালিন্য তুঙ্গে ওঠে। ছেলে জয় তার দাদির কাছেই মানুষ হতে থাকে বেশিরভাগ সময়। এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায় সুলতানা আর মোস্তফার। জয় তার দাদির কাছে থেকে যায়। বাপের বাড়িতে চলে আসে সুলতানা। মাঝে মাঝে জয়কে দেখার সুযোগ পেলেও জয়ের 7 বছরের মাথায় সুলতানাকে জানানো হয় তার ছেলের 7 বছর হয়ে গেছে। এখন থেকে জয়ের সব দায়িত্ব মোস্তফার। সুলতানা যেন ছেলের দাবি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। হতচকিত সুলতানা আদালতে ছেলের কাস্টডি মানে অভিভাবকত্ব চেয়ে মামলা করে। আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণে সিদ্ধান্তে আসে যে সন্তান জয়ের ওয়েলফেয়ার মানে কল্যাণ বা মঙ্গল পিতা ও তার দাদির কাছেই নিশ্চিত হবে। আদালত পিতা মোস্তফাকে জয়ের অভিভাবক ঘোষণা করেন। তবে সপ্তাহে 2 দিন মা সুলতানা তার পুত্র সন্তানের সাথে দুপক্ষের সুবিধাজনক স্থানে ও সময়ে একসাথে সময় কাটাতে পারবে মর্মে আদেশ দেন। সুপ্রিয় শ্রোতা, চলুন দেখে আসি এই একই ঘটনার প্রমাণিত অংশটুকু। পুত্র জয়ের 5-6 বছরের সময় সুলতানার ডিভোর্স হয়ে যায়। পুত্র জয়কে নিয়ে সুলতানা চলে আসে তার পিতার বাড়িতে। শুরু করে ছোটখাটো হাতের কাজের ব্যবসা। 1-1.5 বছরের মাথায় দাঁড়িয়ে যায় ব্যবসাটা। 15 জন মেয়ে আজ তার অধীনে কাজ করছে। সুলতানা তার ছেলে জয়কে নিয়ে অনেক দিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করে। জয় যখন জানায় সে ক্লাসে প্রথম হয়েছে, সুলতানা বুকে জড়িয়ে ধরে তাকে। ভাবে সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু 7 বছরের জন্মদিনে মোস্তাক এসে জোর করে সুলতানার কাছ থেকে ছেলে জয়কে নিয়ে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ে সুলতানার। ছেলের কাস্টডি বা অভিভাবকত্ব চেয়ে মামলা করে সুলতানা। বলে রাখি, ডিভোর্সের পরে মোস্তাক একটি বিয়েও করে। আদালত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনায় সিদ্ধান্তে আসেন যে স্বাবলম্বী সুলতানার কাছে তার সন্তান জয়ের ওয়েলফেয়ার বা কল্যাণ নিশ্চিত হবে। আদালত জয়ের অভিভাবক সুলতানাকে নিযুক্ত করেন। তবে সপ্তাহে 2 দিন মোস্তফা তার পুত্র জয়কে নিয়ে দুপক্ষের সুবিধাজনক স্থানে সময় কাটাতে পারবে মর্মে নির্দেশ দেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ঘটনার নায়িকা সুলতানা
আদালতে তার 7 বছরের পুত্র সন্তান জয়ের কাস্টডি মানে অভিভাবকত্ব ঘোষণার প্রার্থনায় মামলা করেছিল। আমরা এতক্ষণ শুনলাম আদালত একবার সুলতানাকে অভিভাবকত্ব প্রদান করেন, আবার একবার তা নামঞ্জুর করেন। অভিভাবকত্ব বা কাস্টডি সম্পর্কে লিখিত বিধান হল, কন্যা সন্তান নাবালেগা অর্থাৎ বিফোর পিউবার্টি পর্যন্ত এবং পুত্র সন্তান 7 বছরের পূর্ব পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে। এখন যদি কোনো কারণে কন্যা সন্তান সাবালেগা অর্থাৎ আফটার পিউবার্টি আর পুত্র সন্তান 7 বছর বয়স হলে পরও মায়ের কাস্টডিতে অর্থাৎ মায়ের অভিভাবকত্বে থাকতে চায়, তবে মাকে আদালতের শরণাপন্ন হতে হয়। ঠিক তেমনিভাবে নাবালেগ মানে বিফোর পিউবার্টি কন্যা সন্তান আর 7 বছরের পূর্বেই পুত্র সন্তানকে পিতা তার নিজ জিম্মায় রাখতে যদি চান, তবে সেক্ষেত্রে পিতাকে আদালতে এই কাস্টডি বা অভিভাবকত্বের ঘোষণার জন্য মামলা করতে হয়। আরো সহজ করে যদি বলি তবে বলতে হয়, কন্যা সন্তান বিফোর পিউবার্টি মানে সাবালেগা হবার আগ পর্যন্ত আর পুত্র সন্তান 7 বছরের আগ পর্যন্ত আইনানুগভাবে মায়ের কাছে থাকার অধিকার রাখে। এই বয়সের পরে যদি মা সন্তানের অভিভাবকত্ব বজায় রাখতে চায়, তবে তাকে আদালতে আসতে হবে। ঠিক তেমনিভাবে পিতা যদি এই বয়সের আগেই তার সন্তানের অভিভাবকত্ব বজায় রাখতে চায়, তবে তাকে আদালতে আসতে হবে। এই অবস্থায় কাস্টডি বা অভিভাবকত্ব নিষ্পত্তির ক্ষেত্রে আদালত পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনার পর যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন তা হল পরিবর্তিত পরিস্থিতিতে বাচ্চাটির ওয়েলফেয়ার কার কাছে থাকলে বেশি নিশ্চিত হবে। আমাদের আজকের ঘটনা দেখুন। অপ্রমাণিত অংশে সুলতানা পিতার আশ্রয়ে থাকা একজন ডিভোর্সি মহিলা। সে নিজেই স্বাবলম্বী নয়। অপরদিকে পুত্র জয় তার পিতা মুস্তাফা আর তার দাদির কাছে যথেষ্ট ভালোভাবে বড় হচ্ছে। আদালত সকল দিক বিবেচনায় দেখতে পায় যে জয়ের ওয়েলফেয়ার বা কল্যাণ পিতার কাছেই নিশ্চিত, আর এজন্যই আদালত থেকে পিতাকে জয়ের কাস্টডি দেয়া হয়। অপরদিকে প্রমাণিত অংশে আমরা দেখতে পেলাম সুলতানা ডিভোর্সের পর থেকে জয়কে নিয়ে পিত্রালয়ে চলে আসলেও এখানে এসে সে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে। ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে, ক্লাসে জয় প্রথম স্থান পেয়েছে। অপরদিকে মোস্তফা বিয়ে করে নতুন স্ত্রী ঘরে এনেছে। জয় তার দাদির কাছে মায়ের চাইতে বেশি স্বচ্ছন্দ, এ কথাটিও আদালতে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়নি। সার্বিক বিবেচনায় আদালত জয়ের ওয়েলফেয়ারের কথা মূলত মাথায় রেখেই সুলতানার কাস্টডির আবেদন মঞ্জুর করেছেন। সুপ্রিয় শ্রোতা, আমার বিচারক জীবনে শুরুর দিকে আমরা এই কাস্টডির মামলাগুলো করেছি। তখন এই মামলাগুলো করতে যাই সময় এক বিচ্ছেদের বেদনা অনুভব করতাম। মনে হতো একটি বাচ্চার ওয়েলফেয়ার অবশ্যই তার পিতামাতা দুজনার সান্নিধ্যেই সবচেয়ে বেশি নিশ্চিত। কিন্তু পিতামাতার বিচ্ছেদ আমাদের সামাজিক জীবনে অহরহই ঘটে চলেছে। এ এক বাস্তবতা। আমাদের কারো পক্ষেই এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এ প্রসঙ্গে মনে পড়ে গেল, আপিল বিভাগে ছিলাম সময় আমাদের সামনে এলো বহুল আলোচিত জাপানি মায়ের 2 কন্যাকে নিয়ে কাস্টডির আবেদনের মামলা। মন বারবার বলছিল, আহা, মা এবং বাবা দুজনেরই কি আকুতি কন্যাদের অভিভাবকত্ব পাবার। যদি দুজনকেই দেয়া যেত এই অভিভাবকত্ব। শুনানি শেষে আমার উপর আসে রায় লেখার দায়িত্ব। ডিসিশন সবাই মিলে নিলেও এই যে বাচ্চাদের নিয়ে বাবা মায়ের দ্বন্দ্ব আর আইনের সূক্ষ্ম বিচারে যদিও মানবিক সম্পর্ক দিয়ে সবসময় বিচার করা হয় না বা যায় না, তবুও এই রায় লিখতে গিয়ে আইনের, সমাজের, সম্পর্কের সব টানাপোড়েন ছাপিয়ে মন বলছিল, আহা, বাবা মা বাচ্চারা যদি একসাথে থাকতে পারত। যদিও 7 বছর থেকে পুত্র সন্তান আর সাবালেগ বা আফটার পিউবার্টি থেকে কন্যা সন্তানের অভিভাবকত্ব বাংলাদেশের আইন অনুযায়ী পিতার উপর ন্যস্ত হয়, কিন্তু সমাজ ব্যবস্থা বদলের সাথে সাথে
আজকের মায়েরা যত স্বাবলম্বী হচ্ছে, শিক্ষিত হচ্ছে, সেসব বিবেচনায় আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বা ডিসক্রিশন প্রয়োগে সন্তানের ওয়েলফেয়ার বিবেচনায় সন্তানের কাস্টডি নির্ধারণ করে থাকেন, আর এটাই আজকের আইন। সুপ্রিয় শ্রোতা, আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি গল্প বলি। বাংলাদেশে কর্মরত আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী একজন মহিলা তার 7 বছরের পুত্র সন্তানের জন্মদিনে আমার কাছে ফোন করে কেঁদে কেটে একাকার। তার কথা, ছেলের বাবা বলেছে কাল এসে ছেলেকে নিয়ে যাবে, কারণ ছেলের 7 বছর হয়ে গেছে, ছেলে এখন তার। বলে রাখি, এ পরিবারটি হিন্দু ধর্মাবলম্বী ছিল। উপরের যে আইনের কথাগুলো আমরা এতক্ষণ বললাম তা কিন্তু মুসলিম আইনে প্রযোজ্য। হিন্দু আইনে বয়সের কোনো সীমা নেই, জন্ম থেকেই পিতার অধিকার, মানে আরও শোচনীয় অবস্থা। তবে এই যে প্রথম দিনই বলেছিলাম, আইনের শুরু হয় আইনের ধারার মাধ্যমে আর শেষ হয় এ ধারা ও পারিপার্শ্বিকতা বিশ্লেষণে উচ্চ আদালতের বিভিন্ন নজিরের মাধ্যমে। ধারাকে ছাপিয়ে নজির হয় আইন। এই কাস্টডি বা সন্তানের অভিভাবকত্ব, হেফাজত কিন্তু বর্তমানে চূড়ান্তভাবে নির্ভর করে সন্তানের ওয়েলফেয়ার বিবেচনায়, যা উচ্চ আদালতের বিভিন্ন নজিরে পাওয়া যায় এবং আমাদের উপর সেটাই এখন প্রযোজ্য হয়। সুপ্রিয় শ্রোতা, তাই বলছিলাম, ভুল ধারণা নিয়ে বসে থাকবেন না। সন্তানের কাস্টডি বা অভিভাবকত্ব কেবলমাত্র সন্তানের বয়স দিয়ে নয়, সন্তানের ওয়েলফেয়ার বা তার কল্যাণ বিবেচনায় প্রতিষ্ঠিত হয়। ভুল ধারণা নিয়ে বসে না থেকে আপনারা এ ধরনের মামলা করে অভ্যস্ত এমন বিজ্ঞ আইনজীবীদের কাছে যান, তিনি নিশ্চয়ই আপনাকে সঠিক পথটি দেখাবেন। এবার বলুন, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? অবশ্যই জানাবেন আর শেয়ার করুন আপনাদের জীবনের অভিজ্ঞতা। আপনার আমার গল্পে উপকৃত হোক সাধারণ শ্রোতা, সচেতন হোক সাধারণ জনগোষ্ঠী, উপকৃত হোক সেসব মানুষেরা যারা লোকমুখে শুনে হতাশায় ভুগছেন, জানুক আইনের সঠিক প্রয়োগের বিষয়টি। সুপ্রিয় শ্রোতা, চলে আসি এই কাস্টডি নিয়ে আমার জীবনের প্রথম টাইম পিটিশন, মানে সময়ের দরখাস্ত মুভ করার গল্পটি। ওই যে বলেছিলাম, প্রথম জীবনে আমি 9 মাস রাজশাহী কোর্টে প্র্যাকটিস করেছিলাম। তো আমার সিনিয়র আমাকে বললেন, কোর্টে কাস্টডির মামলার একটি সময়ের দরখাস্ত মুভ করতে হবে। আমরা মেয়ে পক্ষ ছিলাম। সেদিন বাচ্চাটি অসুস্থ থাকায় মা আদালতে সাক্ষী দিতে আসতে পারবে না, জন্য সময়ের দরখাস্ত মুভ করতে হবে। আমি আদালতে দাঁড়িয়ে বললাম, ইওর অনার, আমার ক্লায়েন্টের শিশু সন্তান অসুস্থ, আজ ক্লায়েন্ট আদালতে উপস্থিত থাকতে পারবে না সাক্ষী হিসেবে, সেজন্য সময় প্রার্থনা করছি। যথারীতি সময়ের দরখাস্ত মঞ্জুর হলো। আমি কোর্ট থেকে নেমে চেম্বারের দিকে ফিরছি। পথে আমাকে একজন বয়স্ক ভদ্রলোক আমার পথ আটকালেন। জিজ্ঞাসা করলেন, মা, তোমার বিয়া হয় নাই? আমি বিব্রত, বললাম না। বললেন, তোমার বড় ভাই নাই? বললাম আছে। অবাক বিস্ময়ে আবারও জিজ্ঞাসা করলেন, বাপ নাই? আমি আবারও বললাম আছে। এবার ভদ্রলোক খেপে গিয়ে বললেন, তাহলে তোমার কথা তারা এসে কেন বলে না? তুমি মেয়ে মানুষ, কোর্টে দাঁড়ায় দাঁড়ায় তোমারে কথা কইতে হয় কেন? সুপ্রিয় শ্রোতা, এ হলো 1980 সনে, আজ থেকে 45 বছর আগের কথা। আজ যখন দেখি উচ্চ আদালতে, নিম্ন আদালতে মহিলা আইনজীবী প্রচুর থেকে প্রচুর, তখন চোখটা জুড়িয়ে যায়। আজ নিশ্চয়ই কোনো মহিলা আইনজীবীকে শুনতে হয় না, তোমার বিয়া হয় নাই, ভাই নাই, বাপ নাই, তারা তোমার কথা কোর্টে এসে বলতে পারে না। ওই যে দেখুন, গল্প জমে উঠতেই ঘড়ির কাঁটা দিচ্ছে শেষ করার সংকেত, কিন্তু আমার আসল কথাটিই তো বলা হয়নি। সুপ্রিয় শ্রোতা, আমার এই গল্পে গল্পে সহজ করে আইনের কথা জানানোর বিষয়টি আপনাদের কেমন লাগছে? আদৌ কোনো উপকারে আসছে কিনা তা বোঝার জন্য, জানার জন্য কিছুটা সময় দিতে হবে, সেটা আমি বুঝতে পারছি। আর এ সময়ের জন্য আপনাদের সহযোগিতা দরকার সবচেয়ে বেশি। আজকের এপিসোডের শেষে যত প্রশ্ন, যত পরামর্শ আপনাদের মনে জেগেছে, এক্ষুনি তা জানিয়ে দিন, ভুলে যাওয়ার আগেই। শেষ কথাটি বলি আরও একবার, সাবস্ক্রাইব করুন, এপিসোডটি লাইক করুন, শেয়ার করুন।
আপনার একটি শেয়ার, একটি লাইক বদলে দিতে পারে কোনো ভিকটিমের অনিশ্চিত জীবন। আসুন আপনাদের সহযোগিতায় সচেতন করে তুলি আজকের ঘটনার নায়িকা সুলতানা সহ হাজারো সুলতানার অনিশ্চিত জীবনকে। দেখা হবে আগামী প্রান্তিকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতি মাসের 1 আর 16 তারিখ রাত 9টায় চোখ রাখুন প্রমাণিত অপ্রমাণিতর পাতায়। ধন্যবাদ। শুভরাত্রি।